অদ্ভুতুরে হরর পডকাস্টে আপনাদের আরেকবার স্বাগত জানাই। লকডাউনের সময় শুরু হওয়া এই চ্যানেলটি টানা 1.5 বছর চলার পর কিছু কারণে বন্ধ হয়ে যায়, কিন্তু আশা ছাড়িনি। পরিকল্পনা ছিল আবার শুরু করব, সঙ্গে কেউ থাকুক বা না থাকুক। সেই সময় বোধহয় এসে গেছে, তাই পুনরায় শুরু করছি চ্যানেলটি। বেশি গৌরচন্দ্রিকা না করে চলে যাব আজকের গল্পে। গল্পটা এই অধমের লেখা। ভালো কি খারাপ সেটা আপনারা বলতে পারবেন, তবে সেটা বলার জন্য শুনতে হবে। শুরু করছি আজকের গল্প, চৌধুরী সাহেবের অভিশপ্ত কুঠি। শহরের যান্ত্রিক কোলাহল, ধুলো ধোয়ায় মলিন আকাশ আর প্রতি মুহূর্তের ইঁদুর দৌড়ের প্রতি এক তীব্র, প্রায় শারীরিক বিতৃষ্ণা থেকেই অমলের এই স্বেচ্ছা নির্বাসন। তার আশ্রয় এখন শহর থেকে বহু দূরে এক বিস্তীর্ণ প্রান্তরের শেষে দাঁড়িয়ে থাকা এক পুরনো দিনের পোড়ো বাড়ি। বাড়িটা তার মায়ের দিকের দাদুর ছিল, প্রিয়নাথ চৌধুরী, যিনি ছিলেন একাধারে পণ্ডিত, খামখেয়ালি এবং অত্যন্ত নিঃসঙ্গ প্রকৃতির মানুষ। অমল তার সম্বন্ধে খুব বেশি শোনেনি, শুধু জানত ভদ্রলোক শেষ জীবনে লোকালয়ে ছেড়ে এই নির্জন জায়গায় এসে উঠেছিলেন। কেন, সেই কারণ রহস্যাবৃত। তবে গ্রামের বয়স্ক লোকেদের মুখে শোনা যায় প্রিয়নাথ নাকি শেষ বয়সে তন্ত্রসাধনা, প্ল্যানচেট আর নানা রকম গুপ্ত আধিবিদ্যক চর্চায় গভীরভাবে জড়িয়ে পড়েছিলেন। তার বিশাল লাইব্রেরিতে নাকি নানান দুষ্প্রাপ্য পুঁথি আর অদ্ভুত সব জিনিসপত্র ছিল। কোনো এক কারণে আকস্মিক মৃত্যু হয় প্রিয়নাথবাবুর। আপাত নজরে স্বাভাবিক মনে হলেও সবাই জানত এই মৃত্যু গণ্ডগোলের। প্রিয়নাথ চৌধুরীর আকস্মিক এবং রহস্যময় মৃত্যুর পর প্রায় অর্ধ শতাব্দী কাল বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। দরজায় মূর্ছে ধরা তালা ঝুলত। স্থানীয়রা বাড়িটাকে বলতো চৌধুরী সাহেবের অভিশপ্ত কুঠি। তাদের দৃঢ় বিশ্বাস প্রিয়নাথের অতৃপ্ত আত্মা অথবা তার সাধনার ফলে আকৃষ্ট হওয়া কোনো অশুভ শক্তি বাড়িটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। বিশেষ করে অমাবস্যার রাতে নাকি এখান থেকে অদ্ভুত আলো দেখা যায়, কান্নার শব্দ শোনা যায়, ঘটে আরও নানান অলৌকিক কাণ্ড। অমলের অবশ্য এসবে তেমন বিশ্বাস ছিল না, অন্তত সে নিজেকে তাই বোঝাতো। তার প্রয়োজন ছিল শুধু একটু নিস্তব্ধতা, প্রকৃতির কাছাকাছি থাকা, যেখানে সে তার অসমাপ্ত গবেষণা আর লেখালেখির কাজ শান্তিতে করতে পারে। তাই মাস 6 আগে আত্মীয় স্বজন আর স্থানীয়দের মৃদু আপত্তি সত্ত্বেও সে একরকম জোর করেই এই বাড়িতে এসে উঠেছিল। বাড়িটার বাইরের কাঠামো মজবুত থাকলেও ভেতরে অনেক কাজ করাতে হয়েছে। যেমন ধরুন, ভাঙা দরজা জানলা সারানো, ইলেকট্রিকের লাইন টানা, জলের ব্যবস্থা করা। কিন্তু এত কিছুর পরেও বাড়িটার গা থেকে সেই পুরনো স্যাঁতস্যাঁতে রহস্যময় গন্ধটা কিন্তু যায়নি। শান্তি খুঁজতে এসে অমল পেয়েছিল এক দম চাপা নিস্তব্ধতা আর প্রতি মুহূর্তে বাড়তে থাকা এক অজানা আতঙ্ক। বাড়িটা নিজেই যেন এক প্রাচীন ঘুমন্ত দৈত্য। তার পুরনো দেওয়ালের প্রতিটা ইট, প্রতিটা ফাটল যেন শতাব্দীর পর শতাব্দী ধরে জমে থাকা দীর্ঘশ্বাস ছাড়ছে। চারিদিকে ঘন জঙ্গলটা দিনের বেলাতেও কেমন যেন অন্ধকারাচ্ছন্ন, ভুতুড়ে। সূর্যের আলো এই জঙ্গলের গভীরে প্রবেশ করতে এক প্রকার ভয় পায় বলাটাই ভালো। বাড়িতে যে পুরনো দিনের সেগুন কাঠের বিশাল বিশাল আসবাবপত্র, যেমন ধরুন আলমারি, খাট, সিন্দুক,
সব কিছুর ওপর ধুলোর পুরো আস্তরণ। দেওয়ালে ঝোলানো প্রিয়নাথের পূর্বপুরুষদের অস্পষ্ট বিবর্ণ অয়েল পেন্টিংগুলোর চোখগুলো অস্বাভাবিক রকম জীবন্ত। মনে হতো অমলের প্রতিটা পদক্ষেপ অনুসরণ করছে। সন্ধে নামলেই ঝিঁঝি পোকার একটানা ডাক, গাছের ডালে প্যাঁচার গম্ভীর স্বর, বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দ, আর দূর প্রান্তরের দিক থেকে ভেসে আসা শেয়ালের কান্না। সব মিলিয়ে অমলের স্নায়ুর ওপর এক অসহনীয় চাপ সৃষ্টি হতে শুরু করল। মাঝে মাঝে রাতের গভীরে দোতলার কোনো তালাবন্ধ ঘর থেকে বা চিলে কোঠার দিক থেকে অদ্ভুত খটখট মচমচ শব্দ ভেসে আসত, যেন কেউ ভারী পায়ে হেঁটে বেড়াচ্ছে। প্রথম প্রথম ইঁদুর বা পুরনো কাঠের শব্দ ভেবে উড়িয়ে দিলেও ধীরে ধীরে তার মনে একটা শীতল ভয় বাসা বাঁধতে শুরু করেছিল। সে কি সত্যি এই বিশাল বাড়িতে একা, নাকি? সেদিন ছিল ঘোর অমাবস্যার রাত। দুপুর থেকেই আকাশ কালো মেঘে ঢাকা, যেন প্রকৃতি কোনো আসন্ন প্রলয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিকেলের পর থেকেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে, যা সন্ধে নামার সাথে সাথে মুষলধারে পড়তে শুরু করলো। তার সাথে যোগ হলো তীব্র বেগে ছুটে আসা দমকা বাদলা হাওয়া, যা জানলার কাঁচের ওপর আছড়ে পড়ে ঝনঝন শব্দ তুলছিল আর একই সাথে বাইরের গাছপালাগুলোকে উন্মত্তের মতো দোলাচ্ছিল। মাঝে মাঝে শুকনো ডাল ভাঙার তীব্র মর্মর শব্দ রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছিল। রাত যত গভীর, বৃষ্টির ধার আর হাওয়ার গর্জন ততই তীব্র থেকে তীব্রতর। অমল রাতের সামান্য খাওয়া কোনো মতে শেষ করে তার শোবার ঘরে এসে বসেছে। ঘরটা বেশ বড়। এক কোণে তার পড়ার টেবিল, অন্য কোণে প্রিয়নাথের আমলের এক বিশাল সিন্দুক আর পুরনো দিনের নকশা করা পালঙ্কের মতন খাট। তার সঙ্গী ছিল শুধু একটা রহস্য রোমাঞ্চ উপন্যাস আর একটি টিমটিমে হ্যারিকেনের আলো। ঘণ্টা দুয়েক আগেই বিকট শব্দ হয়ে বাজ পড়ে ট্রান্সফরমার উড়ে যাওয়ায় বিদ্যুৎ চলে গেছিল। কবে কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই। চারদিক ডুবে ছিল মিশকালো প্রায় স্পর্শযোগ্য অন্ধকারে। ঘরের একমাত্র বড় জানালাটা সে বৃষ্টির ছাট আর কনকনে হাওয়া থেকে বাঁচতে বন্ধ করে দিয়েছিল, কিন্তু হাওয়ার প্রচণ্ড দাপটে পুরনো কাঠের পাল্লাগুলো থেকে থেকে থরথর করে কেঁপে উঠছিল আর কবজা থেকে আর্তনাদের মতো শব্দ বেরোচ্ছিল। বইয়ের পাতায় কিছুতেই মন বসছে না অমলের। তার সমস্ত স্নায়ু সজাগ। বাইরের প্রকৃতির ভয়াল রুদ্র রূপ তার সমস্ত ইন্দ্রিয়কে কম্পমান করে রেখেছে। থেকে থেকে বিদ্যুতের ঝলকানিতে ঘরের ভেতরের আসবাবপত্রগুলো মুহূর্তের জন্য জীবন্ত হয়েই আবার অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ঝড় বৃষ্টির কান ফাটানো শব্দের মধ্যেও দরজায় একটা অতি মৃদু টোকা পড়ার শব্দ হলো। ঠক ঠক ঠক। শব্দটা এতটাই ক্ষীণ আর অপ্রত্যাশিত যে অমলের প্রথমে নিজের কানকেই বিশ্বাস হলো না। হয়তো হাওয়ার শব্দ বা অন্য কিছু। সে কান খাড়া করে রইল, কিন্তু কয়েক মুহূর্ত পরেই আবার ঠক ঠক ঠক। এবার একটু স্পষ্ট, একটু বেশি জোর দিয়ে। অমল চমকে উঠল। তার হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে গলার কাছে চলে এসেছে। এই দুর্যোগের রাতে এই জনমানবহীন পৌর বাড়িতে কে আসতে পারে? তার পরিচিত কেউ তো নয়। তাহলে কোনো অসময়ের পথিক, এই ঝড় জলে আশ্রয় প্রার্থী, নাকি নাকি গ্রামের লোকেদের কথাই সত্যি? বুকের ভেতরটা অজানা আশঙ্কায় বরফের মতো ঠান্ডা হয়ে গেল অমলের।
অনেক কষ্টে গলা তুলে জিজ্ঞাসা করল, কে? কিন্তু স্বরটা তার নিজের কাছেই ভীষণ অচেনা আর দুর্বল শোনালো। হ্যারিকেনের কাঁপা আলোয় তার নিজের ছায়াটা দেওয়ালের ওপর দীর্ঘায়িত হয়ে অশুভ ইঙ্গিতপূর্ণভাবে দুলছিল। বাইরে থেকে কোনো উত্তর এলো না, শুধু বাতাসের একটানা গোঙানির মতন শব্দ, বৃষ্টির অবিরাম ঝমঝম আওয়াজ আর জালনার কাঁচের ওপর তার আছড়ে পড়ার শব্দ ছাড়া আর কিছুই নেই। অমল এক মনে কান পেতে রইল। বুকের ধুকপুকুনি ছাড়া আর কিছুই কিন্তু সে শুনতে পেল না। কয়েক মুহূর্তের শ্বাসরোধী নিস্তব্ধতা। তারপর আবার দরজায় টোকা পড়ল, ঠক ঠক ঠক। এবার আগের চেয়ে অনেক জোরে, প্রায় ধাক্কা দেওয়ার মতো, যেন বাইরের আগন্তুক অধৈর্য হয়ে উঠেছে, তার ভেতরে আসার জন্য মরিয়া। অমল কাঁপা কাঁপা হাতে হ্যারিকেনটা তুলে ধরল। আলোটা তার হাতের কাঁপুনিতে কাঁপছে। সে ধীরে ধীরে প্রায় নিঃশব্দে দরজার দিকে এগিয়ে গেল। পুরনো কাঠের মেঝে তার পায়ের চাপে করুণ সুরে মচমচ করে উঠল। দরজার কাছে পৌঁছে সে থমকে দাঁড়িয়ে তীব্র দোলাচলে ভুগতে লাগলো। খুলবে নাকি খুলবে না? দরজার ফুটোটা অনেকদিন আগেই মরচে পড়ে প্রায় বুজে গেছে। বাইরেটা দেখার কোনো উপায় নেই। সে কানের পাশটা দরজার ঠান্ডা ভেজা কাঠের সাথে ঠেকিয়ে বাইরের শব্দ শোনার চেষ্টা করল। বৃষ্টির শব্দ আর হাওয়ার গর্জন ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না, কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় চিৎকার করে বলছিল দরজার ওপাশে কেউ আছে, কেউ বা কিছু। কে ওখানে? কথা বলছেন না কেন? কি চাই আপনার? আবার জিজ্ঞেস করলো অমল। এবার গলার স্বরটা স্পষ্টতই ভয়ে জড়িয়ে গেছে, প্রায় মিনতির মতো শোনাচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা উত্তর এলো। বৃষ্টির শব্দের ঘন পর্দা ভেদ করে একটা চাপা ঘষ্টানো ফিসফিসানির মতন আওয়াজ ভেসে এলো। স্বরটা বিকৃত, অস্বাভাবিক রকমের ভাঙা, যেন কোনো মরচে ধরা পুরনো কলের গানের থেকে বেরিয়ে আসছে, অথবা কেউ যেন অনেক দূর থেকে গভীর জলের তলা থেকে কথা বলার চেষ্টা করছে। দরজাটা খোলো না, একটু আশ্রয় চাই, বড্ড শীত। এই কথার সঙ্গে সঙ্গে আরও একটি ক্ষীণ অথচ দৃঢ় স্বর সঙ্গে সঙ্গে বলে উঠল, দরজাটা খুলো না কিন্তু। অমলের শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। এটা কোনো স্বাভাবিক মানুষের গলা হতেই পারে না। এর মধ্যে এমন কিছু ছিল যা আদিম, যা অমানবিক, যা কেবল ভয়েরই উদ্রেক করে। সে স্পষ্ট বুঝতে পারল দরজার ওপারে যেই থাকুক বা যারাই থাকুক, তারা কোনো সাধারণ আশ্রয় প্রার্থী নয়। তার দাদু প্রিয়নাথ চৌধুরীর তন্ত্র সাধনার কথা, গ্রামের লোকেদের সাবধান বাণী, এই বাড়ির অশুভ খ্যাতি সব যেন একসাথে তার মাথায় হাতুড়ির মতন আঘাত করতে লাগলো। সে প্রায় নিশ্চিত হয়ে গেল দরজার ওপরে দাঁড়িয়ে আছে সেই অশুভ শক্তি, যার কথা সে এতদিন শুনে এসেছে। সে মনস্থির করে ফেলল, যাই হয়ে যাক, এই দরজা সে কিছুতেই খুলবে না। দ্রুত পায়ে পিছিয়ে এসে শোবার ঘরের বিছানায় প্রায় ঝাঁপিয়ে পড়ল। মোটা কম্বলটা থরথর করে কাঁপতে থাকা শরীরে গলা পর্যন্ত টেনে দিয়ে দরজার দিকে কান পেতে রইল। হ্যারিকেনের তেল প্রায় শেষ হয়ে এসেছে। সলতেটা শেষবারের মতো কয়েকবার জ্বলে উঠেই কাঁপতে কাঁপতে নিভে আসার উপক্রম করছে। ঘরটা ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর অন্ধকারে ডুবে যাচ্ছে।
অনেকক্ষণ আর কোনো শব্দ নেই, শুধু বাইরে ঝড় বৃষ্টির ভয়াল গর্জন চলছে। অমল নিজেকে বোঝাতে চেষ্টা করলো হয়তো তার মনের ভুল, হয়তো ঝড় বৃষ্টি আর এই ভুতুড়ে পরিবেশেই তার স্নায়ু উত্তেজিত হয়ে ভুল শুনছে, ভুল দেখছে। সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। কিন্তু ঠিক তখনই আবার সেই শব্দ। এবার দরজায় নয়, এবারে তার শোবার ঘরের বন্ধ জানলায় কেউ যেন লম্বা ধারালো কিছু দিয়ে জানলার কাঁচটায় আস্তে আস্তে আঁচড় কাটছে। খস 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 খস। শব্দটা একটানা, মেটাফিজিক্যাল। কেউ যেন ধৈর্য ধরে কাঁচটা খসেই চলেছে। অমলের মনে হলো তার হৃৎপিণ্ডটা ভয়ে ফেটে যাবে, বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। সে প্রায়ান্ধকারে সাহস করে জানলার দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তে বাইরে একবার বিদ্যুতের তীব্র নীলচে আলো ঝলসে উঠল। আর সেই কয়েক মুহূর্তের আলোয় অমল যা দেখল, তাতে তার শরীরের সমস্ত রক্ত জল হয়ে গেল। জানলার কাঁচের ওপারে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার অবয়বটা ঠিক মানুষের মতো নয়, অস্বাভাবিক রকমের লম্বাটে আর শীর্ণ, যেন একটা কঙ্কালসার দেহকে টেনে লম্বা করা হয়েছে। মুখটা স্পষ্ট দেখা গেল না, খানিকটা এক তাল জমাট বাঁধা অন্ধকার বা গভীর কুয়াশা। কিন্তু সেই অন্ধকারের মধ্যে দুটো জ্বলন্ত লাল বিন্দু ধিকি ধিকি করছে। মূর্তিটার অস্বাভাবিক লম্বা শুকনো গাছের ডালের মতো আঙুলগুলো, যাতে ছুঁচলো নখ, কাঁচের ওপর দিয়ে ধীর গতিতে নড়াচড়া করছে, আঁচড় কাটছে। আর সেই আঙুলের ডগাগুলো থেকে কালো ধোঁয়ার মতো কিছু গড়িয়ে পড়ছে কাঁচের গা বেয়ে। বিদ্যুতের আলো নিভে যেতেই মূর্তিটাও অন্ধকারে মিলিয়ে গেল। কিন্তু সেই ভয়ঙ্কর খসখস শব্দটা চলতেই থাকলো, আরও জোরে, আরও মরিয়া হয়ে। আর তার সাথে সেই নারকীয় ফিসফিসানিটা আবার শোনা গেল, এবার আরও কাছে, আরও স্পষ্ট, যেন জানলার কাঁচ ভেদ করে কানের পাশেই কেউ ফুঁসছে। ভেতরে আসবো, দরজা না খুললে এই জানলা দিয়েই আসবো, খুলতেই হবে। অমল ভয়ে চিৎকার করে উঠতে চাইল, কিন্তু তার গলা দিয়ে একটা চাপা গোঙানির মতো শব্দ ছাড়া আর কিছুই বেরোলো না। তার শরীর অসাড় হয়ে আসছে, সে নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সে দেখল জানলার পুরনো মরচে ধরা লোহার ছিটকিনিটা আস্তে আস্তে নড়ছে, কাঁপছে, বেঁকে যাচ্ছে। কেউ যেন প্রবল অমানসিক শক্তি দিয়ে বাইরে থেকে ছিটকিনি খোলার চেষ্টা করছে। এই রকম চলতে থাকলে ছিটকিনি যে কোনো মুহূর্তে ভেঙে ছিটকে পড়বে। অমলের মনে হলো সে ভয়ে আতঙ্কে পাগল হয়ে যাবে অথবা মারাই যাবে। চোখ টিপে বন্ধ করে ফেলল আর মনে মনে তার জানা সমস্ত মন্ত্র, সমস্ত ঠাকুর দেবতার নাম পাগলের মতো আওড়াতে লাগলো। তার ঠাকুমার দেওয়া রাম নামের কবচটা বুকের মধ্যে চেপে ধরল। আর ঠিক সেই মুহূর্তে হ্যারিকেনটা শেষবারের মতো জ্বলে উঠেই দপ করে নিভে গেল। সারা ঘর জুড়ে কবরের মতো নিশ্ছিদ্র জমাট বাঁধা অন্ধকার। শুধু রইল জানলায় আঁচড় কাটার সেই তীব্র শব্দ আর সেই ভয়ঙ্কর শীতল ফিসফিসানি। কতক্ষণ ওইভাবে চোখ বন্ধ করে শ্বাসরুদ্ধ অবস্থায় অমল পড়েছিল তার কোনো হিসেব নেই। হয়তো কয়েক মিনিট, হয়তো বা কয়েক ঘন্টা। সময়ের জ্ঞান হারিয়ে সে প্রায় অবচেতন অবস্থায় চেতনা হারিয়ে পড়েছিল। একসময় তার অবশ হয়ে আসা চেতনার মধ্যে মনে হলো আঁচড় কাটার শব্দটা একটু কমেছে, ফিসফিসানিটাও
আগের মতন তীব্র নয়, যেন দূরে সরে যাচ্ছে। চোখ খোলার সাহস তার তখনও হয়নি। সে ঠকঠক করে কাঁপতে লাগলো, কান পেতে রইল কোনো নতুন শব্দের আশায়, নতুন বিপদের ভয়ে। মনে হচ্ছিল এই রাত যেন অনন্ত, এই ভয়াল অমাবস্যার অন্ধকার যেন কোনো দিন শেষ হবে না। অবশেষে বহু প্রতীক্ষার পর যখন ভোরের প্রথম ধূসর আলো জানলার ফাঁক দিয়ে ঘরে প্রবেশ করতে শুরু করলো, তখন অমল অতি ধীরে ধীরে ভয়ে ভয়ে চোখ খুলল। বাইরে ঝড় বৃষ্টি থেমে গেছে, প্রকৃতি শান্ত, পাখির ডাক শোনা যাচ্ছে। রাতের সেই বিভীষিকার কোনো চিহ্নই নেই। জানলার বাইরেও কেউ নেই, দরজাটাও কিন্তু সে আগের মতোই বন্ধ। অমল কাঁপতে কাঁপতে টলতে টলতে বিছানা থেকে নামল। তার শরীর প্রচণ্ড অবসন্ন, স্নায়ুগুলো ছিঁড়ে পড়ার উপক্রম, মন আতঙ্কে জর্জরিত। সারা রাত ধরে যা ঘটেছে সেটা কি শুধুই তার মনের ভুল? ঝড় বৃষ্টি আর লোডশেডিংয়ের রাতের ভয়ঙ্কর দুঃস্বপ্ন, নাকি তীব্র ভয় থেকে তৈরি হওয়া হ্যালুসিনেশন? কিন্তু যখন সে জানলার কাছে গেল, ভোরের আলোয় স্পষ্ট দেখল জানলার কাঁচের ওপর কয়েকটা গভীর লম্বা লম্বা আঁচড়ের দাগ, যেন কোনো ধারালো হিংস্র জন্তুর নখ দিয়ে কেউ চিরে দিয়েছে। দাগগুলো কাঁচের অনেকটা গভীরে বসে গেছে, আর ঘরের ভেতর ঠিক দরজার সামনে ভিজে কাদামাটির একজোড়া কদাকার বিভৎস গড়নের খালি পায়ের ছাপ। সেই ছাপ মানুষের পায়ের মতন নয়, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর সুচালু, গোড়ালির দিকটা অস্পষ্ট। ছাপগুলো দরজার সামনে এসে থেমে গেছে, যেন আগন্তুক ভেতরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এই দৃশ্য দেখার পর অমলের আর কোনো সন্দেহ রইল না যে রাতের ঘটনাগুলো দুঃস্বপ্ন ছিল না। সে আর এক মুহূর্ত এই অভিশপ্ত বাড়িতে থাকবে না। সামান্য যা কিছু জিনিসপত্র ছিল তার বেশিরভাগই ফেলে রেখে শুধু একটা শার্ট গলিয়ে পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হলো। দ্রুত পায়ে সে দরজার দিকে এগোলো, কিন্তু দরজার সামনে এসে থমকে দাঁড়ালো। কাদামাটির ওই বিভৎস পায়ের ছাপগুলোর পাশে আরও একজোড়া পুরনো চামড়ার চটির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। ছাপটা ভেতরের দিক থেকে এসে দরজার সামনে থেমেছে, যেন কেউ দরজার ওপাশে দাঁড়িয়েছিল, বাইরের আগন্তুককে বাধা দেওয়ার চেষ্টা করছিল। অমলের বুকটা আবার ধক করে উঠল। এই চটির ছাপটা তার চেনা। সে তার দাদুর পুরনো ছবির অ্যালবামে এই ধরনের চটি পরা ছবি দেখেছে। তাহলে কি? হঠাৎ তার চোখ পড়ল দরজার পাশে রাখা দাদুর পুরনো সিন্দুকটার ওপর। কাল রাতেও যেটা বন্ধ ছিল সেটার পাল্লা এখন সামান্য ফাঁক হয়ে আছে। কৌতূহল আর এক অজানা টানে সে সিন্দুকটার দিকে এগিয়ে গেল। ভেতরে উঁকি দিতেই সে দেখতে পেল একটা পুরনো চামড়ায় বাঁধানো ডায়েরি। ডায়েরিটার ওপর ধুলোর আস্তরণ, কিন্তু একটা পাতা খোলা। কাঁপা হাতে ডায়েরিটা তুলে নেওয়ার পর খোলা পাতাটায় চোখ রাখাতেই দেখতে পেল প্রিয়নাথ চৌধুরীর অস্পষ্ট হয়ে আসা হাতের লেখায় একটা বক্তব্য। ওরা আবার আসবে। অমাবস্যার শক্তি ওদের প্রবল করে তোলে। আমি এই বাড়ির চারপাশে যে রক্ষা কবচ তৈরি করেছিলাম তা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। আমার শক্তিও কমে আসছে। আমি ওদের আটকাতে পারছি না। ওরা চায় এই বাড়ির শক্তি, ওরা চায় ভেতরের জ্ঞান। আমার মৃত্যুর পরেও এই বাড়িকে রক্ষা করার চেষ্টা করব। আমার শেষ শক্তি দিয়ে ওদের আটকাবো, কিন্তু কতদিন পারবো জানি না। যদি কেউ কোনোদিন এই লেখা পড়ো, জেনে রেখো বাইরের শব্দে কখনো ভয় পাবে না। ভয় তাকে যা ভেতরে আসার চেষ্টা করছে। আমি শুধু তোমাকে সতর্ক করতে পারবো, রক্ষা করার শেষ চেষ্টা করতে পারবো, কিন্তু দরজা কখনো খুলে দিও না, কখনো না।
ডায়েরিটা পড়তে পড়তে অমলের হাত কাঁপতে লাগলো। তার এতক্ষণের সমস্ত ধারণা ওলটপালট হয়ে গেছে। তাহলে কাল রাতে দরজায় যে টোকা দিয়েছিল আর জানলায় যে আঁচড় কেটেছিল, সে তার দাদু প্রিয়নাথের আত্মা ছিল না, সে ছিল অন্য কেউ, বা অন্য কিছু আরও ভয়ঙ্কর, আরও অশুভ। আর দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা সেই চাপা ফিসফিসানি, সেটা কি তাহলে দাদুরই সতর্কবার্তা? সেই ভাঙা স্বর, দরজাটা খুলো না, সেটা কি অনুরোধ ছিল নাকি নিষেধ? আশ্রয় চেয়েছিল বাইরের অশুভ শক্তি, আর দাদু তাকে দরজা খুলতে বারণ করেছিল। ভিতরের চটির ছাপ, বাইরের পায়ের ছাপ, ডায়েরির লেখা, সব মিলে গিয়ে এক ভয়ঙ্কর সত্যের ইঙ্গিত করছিল। যে আঁচড়ের দাগ সে জানলায় দেখেছে, সেটা হয়তো বাইরের অশুভ শক্তির নয়, বরং তার দাদুর শেষ মরিয়া চেষ্টার চিহ্ন। কাঁচের ওপর আঁচড় কেটে শব্দ করে তাকে জাগিয়ে রাখার, সতর্ক করার চেষ্টা। এই নতুন উপলব্ধিতে অমলের ভয় কমল না, বরং বহু গুণে বেড়ে গেল। সে বুঝতে পারল সে শুধু একটা পোড়ো বাড়িতে নয়, এক ভয়ঙ্কর আধি বিদ্যক যুদ্ধের মাঝখানে এসে পড়েছে। তার দাদু এখনও লড়ে যাচ্ছেন, কিন্তু বাইরের শক্তিটাও মরিয়া। আজ রাতে হয়তো সে বেঁচে গেছে, কিন্তু পরের অমাবস্যায়? অমল আর এক মুহূর্ত দাঁড়ালো না। ডায়েরিটা হাতে নিয়েই প্রায় দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। গ্রামের পথ ধরে সে ছুটতে লাগলো। পিছনে ফেলে এলো অভিশপ্ত কুঠি আর ভেতরে চলতে থাকা এক অসম লড়াইয়ের ইতিহাস। সে আর কোনোদিনও ওই বাড়ির ত্রিসীমানায় পা রাখেনি, কিন্তু আজও অমাবস্যার রাতে মেঘ ডাকলে বা ঝড় উঠলে অমলের বুকের ভেতরটা কেঁপে ওঠে। তার কানে শুধু বাইরের সেই ভয়ঙ্কর শক্তির ফিসফিসানি নয়, তার দাদুর সেই মরিয়া ভাঙা গলার সতর্কবার্তাও যেন ভেসে আসে, দরজাটা খুলো না। আর সে জানে এই লড়াই এখনো চলছে। শেষ হলো চৌধুরী সাহেবের অভিশপ্ত কুঠি। জানি অনেক ভুল হয়েছে, ক্ষমা প্রার্থনা করছি তার জন্য। আসলে বহুদিন পর নিজের লেখা গল্প আবার নিজে পাঠ করলাম। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, মাঝারি লাগলেও জানাবেন। কোথাও কোনো ইমপ্রুভমেন্টের স্কোপ থাকলে, সংশোধনের স্কোপ থাকলে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। সঙ্গে থাকুন, চেষ্টা করব আরও নতুন অন্যান্য রকমের গল্প নিয়ে আসার। পরবর্তী গল্প আসছে 1 সপ্তাহ পরেই। ভালো থাকবেন।